আমি একটা পোস্ট দিয়েছি ইউনূসের ব্যাপারে। সেখানে আমি লিখেছি যে ইউনূস এখন বিচার আইনজ্ঞ খুঁজে পাচ্ছে না। সে বুঝতে পারছে আগামী দিনে তার বিরুদ্ধে কিরকম সমস্ত আঘাত আসতে চলেছে, আইনি আঘাত। তো সে পোস্টে অনেকে লিখেছে, দূর মশাই আপনি কি যে বলেন, ও এখন রাষ্ট্রপতি হওয়ার জন্য ও এখন ছটপট ছটপট করছে, বোধহয় রাষ্ট্রপতি হয়েও যাবে, আর আপনি এখন এই সমস্ত কথা বলছেন, এগুলো অবিশ্বাস্য লাগছে। হ্যাঁ, ঠিক কথা। কথা তো আপনারা তো সত্য বলেছেন, আপনারা তো অসত্য কিছু বলেননি, কিন্তু ঘটনাটা হয়েছে অন্য। কিরকম, এই যে বুইরা খাটাস কিন্তু ওর কিন্তু প্ল্যানিং এর কোনো শেষ নেই। ও মনে করেছিল মেটিকুলাস ডিজাইন প্ল্যান করে ও তো একটা ক্ষমতায় এসছে, আর একটা মেটিকুলাস প্ল্যান করে ও ক্ষমতায় টিকে যাবে। তা মোটামুটি মেটিকুলাস প্ল্যান তার খেটে গেছিল, কিন্তু মধ্যিখানে বাদসাধ্য হচ্ছে গিয়ে ভোটের রেজাল্ট। ভোটের যেদিনকে সকালবেলা, যেদিনকে রেজাল্ট বেরোবে, মানে ভোট হয়ে গেছে, সেদিনকে সকালবেলা পর্যন্ত ও প্রচন্ড খুশিতে উত্তেজিত ছিল। এবং উত্তেজিত হয়ে তিনি যখন বাইরে বেরিয়ে সাংবাদিকদের যখন প্রশ্ন করেছে, তখন উনি যে উত্তর দিয়েছে তার ভিডিওটা আমার এখানে আছে। বাংলাদেশ 2.0 তখনও পর্যন্ত নিশ্চিন্তে ছিল যে বাংলাদেশ একেবারে ওনার হাতের মধ্যে চলে এসছে, জামাত ক্ষমতায় আসছে। কিন্তু ভেতরে ভেতরে যে খেলা ঘুরে গেছে সেটা উনি বুঝতে পারেননি। তারপর থেকে, এই ভিডিওর পর থেকে আর কি, ডক্টর মোহাম্মদ ইউনূস মহামান্য আমাদের প্রধান উপদেষ্টার মুখ আর দেখা যায়নি। মহামান্য উপদেষ্টা তারপর থেকে একেবারে পর্দার অন্তরালে লীন হয়ে গিয়েছেন। এইবার তো ক্ষমতায় বসে গেলেন, তো তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথটা পাঠ করে দিলেন। তারপরে তো তার ভিতরে ভান্ডা ফোর যেটা করলেন সেটা হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। এই শাহাবুদ্দিন চুপ্পু সারা বাংলাদেশের সামনে, জনগণের সামনে তার একেবারে জামা কাপড় পুরো খুলে তাকে নগ্ন চেহারা বার করে দিলেন, যে একটা রাষ্ট্রপ্রধানকে তিনি কিভাবে জেলখানার মধ্যে বন্ধ করে রেখে দিয়েছিলেন। কারাগারের রাষ্ট্রপ্রধান, মানে এটা হওয়া উচিত ছিল সেদিনের হেডলাইন, কারাগারের রাষ্ট্রপ্রধান। তো যাই হোক, এই সমস্ত মেটিকুলাস ডিজাইন তখন উনি করেছিলেন। তখন উনি মনে করেছিলেন যে ওনারা আজন্ম ক্ষমতায় টিকে থাকবেন, উনি হবেন রাষ্ট্রপতি, কেউ একজন হবে প্রধানমন্ত্রী, এই সমস্ত করে ফেলে ওনারা গিয়ে এখন আজন্ম থাকবেন। যার জন্য ওনার যে সমস্ত উপদেষ্টা আছে তারা ভোটের আগের দিন পর্যন্ত লম্বা লম্বা লেকচার মেরেছেন। এখন অবস্থার পরিবর্তন হয়েছে। অবস্থার পরিবর্তন হওয়ার পর এখন তারেক রহমান ক্ষমতায় বসে গেছেন। স্টিয়ারিং তো অন্য লোকের হাতে, কার হাতে আমি বলবো না, স্টিয়ারিং তো অন্য লোকের হাতে। এখন সে স্টিয়ারিং এ গাড়ি চলছে। এখন উনি হয়ে গেছেন গাড়ির একজন মাথায় বসা একজন, যে টালমাটাল খাচ্ছে, কখনো পড়ে যাবে এদিকে, কখনো ওদিকে পড়ে যাবে। এখন তিনি আইনের বেড়াজালে পড়তে পারেন। যে সমস্ত কর্মকাণ্ড উনি স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো সমস্ত কর্মকাণ্ড তো করে গেছেন বাংলাদেশের 18 মাসের ইতিহাসে। এই স্বর্ণাক্ষরে কর্মকাণ্ডগুলি এক এক করে যখন উন্মোচিত হবে, তখন উনি তো জানেন উনি কি কি করেছেন, তখন উনি তো বেকায়দায় পড়বেন। এখন ওনার আইনজ্ঞের দরকার। তা আইনজ্ঞ উনি এখন খুঁজতে ব্যস্ত। এখন সমস্যা হচ্ছে, অনেকে লিখেছেন আমার যে দূর মশাই আপনি কি বলেন,
যে উনি এখন বিএনপির লোক, ওকে আইনজ্ঞ দেবে। আমি একটা ঘটনা বলি, শুনুন। সেটা হচ্ছে যে বুইরা খটাসটা, এটা কিন্তু মানে থেমে নেই। আপনাদের মনে আছে ও একবার রোম না ইটালি কোথায় গেছিল, মেয়রের সঙ্গে বসেছিল, দেখা সাক্ষাৎ করে, আর কারোর দেখা পায়নি। তখন ও পোপের দেখার চেষ্টা করেছিল, পোপের দেখা পাওয়ার, পোপের সঙ্গে তখন দেখা হয়নি। এ বেটা করেছে কি, এ বেটা পোপের সঙ্গে যোগাযোগ করেছে ওভার ফোন করে, কোনোভাবে পোপকে কনভিন্স করেছে। আমার কথা মিলিয়ে দেবেন, প্রত্যেকটা অর্থে মিলিয়ে দেবেন, বিএনপি নেতাদের কাছে আপনারা জিজ্ঞেস করবেন। গতকাল বা পরশু দিনকে পোপ ফোন করেছিলেন তারেক রহমানকে, সব কুশল বিনিময় টিনিময় হওয়ার পর তারপরে উনি বলেন, পোপ বলেন যে দেখুন না, আপনাদের সরকারে যদি কোনোভাবে এনাকে করে নেওয়া যায়, অ্যাকোমোডেট করে নেওয়া যায়। তারেক রহমান একেবারে পরিষ্কার মুখের ওপর বলে দিয়েছেন, দেখুন ওনাকে আমাদের এখানে রাষ্ট্রপতি বানানোর কোনো রকম সুযোগ আমাদের দলে নেই। দ্বিতীয় আর একটা প্রস্তাব তখন পোপ দেন যে তাহলে পরে ওনাকে সেফ এক্সিটের ব্যবস্থা করে দিন। সেটাও তারেক রহমান বলে দিয়েছেন যে সেফ এক্সিট, ওনার যে সেফ এক্সিটের ব্যাপারটা, সেটা কিন্তু আমার একার হাতের মধ্যে নয়। এখানে আন্তর্জাতিক ব্যাপার রয়েছে এবং আমার দলের শীর্ষ নেতাদের সঙ্গে আমি বৈঠক করে এই ব্যাপারে কথা বলে দেখেছি, তাদেরও মতামত কিন্তু এই ব্যাপারে ভিন্ন। সুতরাং এই ব্যাপারেও আমি আপনার কোনো সন্তোষজনক উত্তর দিতে পারছি না। ফলে পোপের যে দুটো অনুরোধ পোপকে দিয়ে করানো হয়েছিল, এক ওকে রাষ্ট্রপতি বানানো, দুই হচ্ছে যদি না হয় নেহাত তাহলে পরে সেফ এক্সিট পাওয়া। রাষ্ট্রপতি হওয়া হচ্ছে না, সেফ এক্সিটও পাওয়া যাচ্ছে না। এটা আমি যেটা বলছি অত্যন্ত দায়িত্বের সঙ্গে বলছি। আপনারা যারা ভাবছেন না, খোয়াব দেখছেন যে উনি রাষ্ট্রপতি হবেন, অথবা দুঃস্বপ্নে ভাবছেন, আপনারাও চান না কিন্তু দুঃস্বপ্নে ভাবছেন কিছু না হলেও অন্ত রাষ্ট্রপতি হয়ে যাবে, সেটা তার হচ্ছে না। আপনারা জনে জনে বিএনপি নেতার কাছ থেকে খবর নিয়ে এটি আমি ভুল বলছি না ঠিক বলছি কনফার্ম করে নেবেন। এবার আসি যে আইনজীবীদের কথা। আমাদের ভারতবর্ষের একটা ঘটনার কথা বলি। কাসাব যখন ভারতবর্ষ মানে 26/11 যখন হয়েছিল, তখন তার একজন জীবিত একজন জঙ্গি ধরা পড়েছিল, তার নাম হচ্ছে আজমল কসাব। আজমল কসাব আমাদের দেশে হচ্ছে বিচার করতেই হবে। তা বিচার করতে গেলে কি হবে, একজন আইনজ্ঞের দরকার। কিন্তু আজমল কসাব কি করেছিল, দেশের মানুষকে হত্যা করেছিল। দেশের কোন নামি বেনামি বটতলার উকিলও তার হয়ে আইনে মানে তার হয়ে লড়াই করতে চায়নি। শেষকালে বাধ্য হয়ে আদালতকে সরকারিভাবে নোটিশ দিতে হয় কাগজে, যে এরকম আইনজ্ঞ চাওয়া হচ্ছে, তাকে এত ফিস দেওয়া হবে, কসাবের হয়ে তাকে ওকালতি করতে হবে। শেষে একজন আইনজীবী পাওয়া গেল যাকে সরকার মানে দিল যে আপনি যদি এই এর কেসটা লড়েন, তাহলে আপনার সমস্ত জীবনের দায়িত্ব আমাদের, এবং আপনি কেস লড়ার পর আপনি যেখানে যেতে চান আমরা আপনাকে সেই দেশে পাঠিয়ে দেব, অর্থনৈতিক সমস্ত সুবিধা দিয়ে আমরা সেই দেশে পাঠিয়ে দেবো। অর্থাৎ আমাদের এখানে নিয়মটাকে মানতেই হবে। ও ফাঁসিতে ঝুলবে এটা ঠিক, কিন্তু নিয়মটাকে মানতেই হবে। সে অপরাধ হতেও পারে, তার লড়তে তো হবে। 16 বছর ধরে সেই পিটিশন করতে করতে মাপি ভিক্ষা হ্যান ত্যান করতে করতে 16 বছর বাদে সে ফাঁসিতে ঝুললো। যেদিনকে ফাঁসিতে ঝুললো তার আগের দিন লোটাপত্র নিয়ে সেই আইনজীবী পুরো গায়েব, ভারতবর্ষ থেকে গায়েব। অর্থাৎ আমি এটা বলতে চাইছি যে দেশের মানুষকে খেপিয়ে দিয়ে কখনো কোনো আইনজীবী কোনো কেস নেন না।
এখন ডক্টর ইউনূস যা করেছেন তাতে দেশের সাধারণ মানুষ এত ক্ষেপে আছে ডক্টর ইউনূসের উপরে যে কোনো আইনজীবী তার মামলা নিতেই চাইছেন না। আর আপনারা বিএনপির কথা বলছেন, বিএনপির নেতৃত্বকে তিনি এত জ্বালিয়েছেন, এত মুখ করেছেন, মানে দুর্মুখ লোক তো, এবং তার ব্যবহারও অত্যন্ত খারাপ ছিল। তিনি মনে করেছিলেন আমি তো সারা জীবন তো আমি তো এখান থেকে যাবো, কারণ তো বাবার ক্ষমতা নেই আমার এখান থেকে সরাবে। একবার আমি বসে পড়েছি মেটিকুলাস ডিজাইন করে, আমি আর একবার থেকে যাব, কারোর ক্ষমতা নেই। তো উনি একেবারে চাকর বাকরের মতো ব্যবহার করতেন। একবার মনে আছে আমি একটা বৈঠকের কথা বলেছিলাম, সেখানে বিএনপি নেতা ছিল, জামাত নেতা ছিল, এনসিপি ছিল, ও যে মিটিং হচ্ছিল সে গণভোট নিয়ে, সেখানে বোতল ছোড়াছড়ি পর্যন্ত হয়েছিল। বিএনপি নেতার গায়ে বোতল ছুঁড়ে বেড়েছিলেন জামাত নেতারা আর এনসিপি নেতারা। এখন যদি বিএনপির কোনো আইনজীবী দাঁড়াতে চান, তাহলে বিএনপির যে অবস্থা আছে, বিএনপি কিন্তু কোনো মতেই তাতে মত দেবে না। আর তিনি তাহলে কাজ করতে পারেন, বিএনপি ছেড়ে আর ওই আপনাদের দেশ ছেড়ে দেশত্যাগী হয়ে যদি টাকার জন্য উনি করতে চান তাহলে পরে উনি করতে পারেন। তবে বাংলাদেশের মানুষ তো আমার খুব একটা বিশ্বাস নেই। এ তো আর আমাদের ভারতবর্ষের মানুষ নয় যে এক কাট্টা, দেশপ্রেমের ব্যাপারে এক কাট্টা। আপনাদের যেটা সেটা হচ্ছে টাকার প্রেম। টাকার কাছে আপনারা যখন তখন মা বোন বিক্রি করে দেন। মানে আমি বলছি সাধারণ মানুষ নয়, আমি বলছি এই সমস্ত যারা আন্দোলনজীবী টিভি আছে যারা, না এরা হচ্ছে আন্দোলনজীবী। আন্দোলনজীবী যারা আছে আর তার মধ্যে আইনজ্ঞ কিছু রয়েছে যারা একবারে টাকার কাছে নিজেদের মা বোন বিক্রি করে দেন, তাদের কথা আলাদা। তারা এখানে টাকা পয়সা নিল, নিয়ে ও ফাঁসিতে চুলল কি আজীবন কারাগারে গেল, ওর কিছু দেখার দরকার নেই। ও টাকাটি বগলে পুড়লো, ও বেরিয়ে চলে এলো, ও বরাবরের মতো বাংলাদেশও ছেড়ে দিল। কিন্তু মানে আমাদের ভারতবর্ষ যখন দায়িত্ব নিয়ে তাকে অন্যদিকে পাঠিয়েছিল, তাকে কি করতে হবে, বাংলাদেশের যে আইনজ্ঞ যিনি লড়বেন তাকে লুকিয়ে দেশ ছাড়তে হবে। তার আগে তো তাকে গালাগাল তো দিন রাত খেতেই হবে। সুতরাং এই অবস্থার মধ্যে আমার মনে হয় না বিএনপিরও কোনো আইনজীবী এগিয়ে আসবেন। আমি পুরো অবস্থাটাই আপনাকে ব্যাখ্যা করলাম। এক হচ্ছে তার রাষ্ট্রপতি হওয়া হচ্ছে না, আপনারা যেটা ভাবছেন তিনি রাষ্ট্রপতি হবেন, চেষ্টা করেছিলেন কিন্তু হবেন না। তিনি সেফ এক্সিটও পাবেন না, তাকে আইনের মুখোমুখি হতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে, তাকে কারাগারে যেতে হবে, এবং শেষ পরিণতি কি হবে তা তো আইনের উপর নির্ভর করছে। এই ব্যাপারে আমি কোনো কথা বলবো না। সবাই দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে গতকালকে মানে এখন বর্তমান সরকারের যিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তিনি আমাদের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করকে ফোন করেছিলেন তার এই 27 তারিখ ভারতে আসার বিষয়ে। তা বিভিন্ন কথাবার্তার মধ্যে একটা কথা খুব একেবারে ডটেড লাইন বলে দেওয়া হয়েছে যে ভারতের সঙ্গে যে চুক্তিটা হয়েছিল, মানে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের, সেখানে 10টি পয়েন্টের মধ্যে একটি পয়েন্ট এটা ছিল যে যত নিরপরাধ আওয়ামী লীগ কর্মী, নেতা, লেখক, শিল্পী, বুদ্ধিজীবী এবং সাধারণ সমর্থক যাদেরকে ফলস মামলা দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, তাদেরকে যথাশীঘ্র সম্ভব ছাড়তে হবে। এটা আমি আগের ভিডিওতে কিন্তু বলেছিলাম, আপনাদের স্মরণে আছে কিনা আমি জানি না। তো আর 12 তারিখে ইলেকশন হয়েছে, গতকালকে হচ্ছে 24 তারিখ। ডক্টর জয়শঙ্করের বক্তব্য হলো এই যে 12টা দিন কেটে গেল, এর মধ্যে আপনারা দু চারজন করে ছাড়ছেন, এ খবর আমরা পাচ্ছি, কিন্তু যে বাল্ক পরিমাণে আপনাদেরকে অবৈধভাবে যে গ্রেপ্তার করা হয়েছিল এবং জামিন পাওয়ার পর তাদেরকে ফের গ্রেপ্তার করে আবার নয়া মামলা দিয়ে তাদেরকে আবার ঢুকিয়ে দেওয়া হয়েছিল,
এবং তাদের যে অমানবিকভাবে রাখা হয়েছে, জেলের মধ্যে যেভাবে মৃত্যু হয়েছে, সেইগুলো সুষ্ঠু তদন্ত কি হচ্ছে না হচ্ছে, এবং এই সমস্ত নেতাকর্মীরা এবং লেখক, শিল্পী, বুদ্ধিজীবী যারা ওই সময়তে মুখ খুলেছেন, যাদেরকে আটক করা হয়েছিল এবং তাদেরকে বিভিন্ন মামলায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল, তাদেরকে কবে এবং কত দিনের মধ্যে তাদেরকে ছাড়া হবে এ ব্যাপারে সম্পূর্ণ একটা লিখিত রিপোর্ট ভারতবর্ষের কাছে নিয়ে আসবেন। একদম ইন ডটেড লাইন বলে দেওয়া হয়েছে। ফলে এই যে জয়শঙ্করজি উনি ওনাকে বলে দিয়েছেন না, এইটা বলে দেওয়াটা হচ্ছে রেড সিগন্যাল, যে যে চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী না চললে তাহলে কিন্তু ভারতবর্ষ শান্তিতে বসতে দেবে না। অনেকগুলো চুক্তি আছে, তার মধ্যে যেটা যেটা মেইন চুক্তি, যেটা একটা অংশ যেটা আছে 10টার মধ্যে একটা, সেটা হচ্ছে এইটা। এখন আওয়ামী লীগের দিকে দিকে আস্তে আস্তে ছাড়া পাচ্ছে, এটা ঘটনা, কিন্তু যেভাবে আর কি তুলে নেওয়া হয়েছিল নানান মামলা দিয়ে, ঘরদোর পুড়িয়ে দেওয়া হয়েছিল, তাদের কোনো বিচার হয়নি। আজকে তো 12 দিন কেটে গেছে। সরকারে বসলে একটু সময় লাগে, এটা ঠিক ব্যবস্থা, ঠিক, এটা ঠিক, কিন্তু এই যে 12 দিন গেল, তার মধ্যে কি আইন বিভাগের যারা মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছেন সেদিনই দায়িত্ব পেয়েছেন, তারপর দিন যদি যুদ্ধভিত্তিক পরিস্থিতিতে তারা যদি কাজে লাগতেন, কতগুলো মামলা দেওয়া হয়েছে, জামিনযোগ্য মামলা, জামিন অযোগ্য মামলা, দুটোকে আলাদা করতে কতক্ষণ সময় লাগে, কে ক্রিমিনাল কে ক্রিমিনাল নয়, কে কাকে নিরাপরাধ মানুষকে ডবল করে ঢুকিয়ে দেওয়া হয়েছে, কারা কারা মারা গিয়েছেন বিনা চিকিৎসায়, কাদের ওপরে অত্যাচার করা হচ্ছে, কাদের ভয় দেখিয়ে তাদেরকে বাড়ি ঘর ছাড়া করে দেওয়া হয়েছে, এই সমস্ত গুলো আপনার করতে কত সময় লাগতে পারে। অ্যাটলিস্ট আইনের ব্যাপার যেটা আছে সেটা তো খাতায় পত্রে লেখা আছে, যে খাতায় পত্রে যেটা লেখা আছে সেটা সমাধান করতে কত সময় লাগে। কালকে খলিলুর রহমান কিন্তু বেশ ছাড় খেয়েছেন আমাদের জয়শঙ্করের কাছে। জয়শঙ্করজি কথা বলেন খুব আস্তে এবং মিষ্টি মিষ্টি করে বলেন, কিন্তু কাঁটার মতো বেঁধে সেগুলো। তো জয়শঙ্করজি যা বলেছেন, তারপরে খলিলুর রহমান কিন্তু একটু আমতা আমতা করেছেন এবং উনি বলে দিয়েছেন আপনি যখন 27 তারিখে আসবেন, এই পূর্ণ ডকুমেন্ট আপনাকে পুরো একেবারে রেডি করে নিয়ে আসতে হবে এবং আপনাকে লিখিতভাবে দিতে হবে যে কতদিনের মধ্যে এই সমস্ত আওয়ামী লীগ কর্মী, নেতা কর্মী যারা রয়েছে নিরাপরাধ, অপরাধীদের ব্যাপারে আমরা বলছি না, তারা আপনার বিচার করুন, সে ব্যাপার আলাদা, কিন্তু নিরাপরাধ কর্মী, নেতা, তারপরে লেখক, শিল্পী, বুদ্ধিজীবী, নাট্যকার, যারা যারা আছে, সাধারণ মানুষ, এদেরকে আপনারা জোর করে জেলে এই ইউনূস সরকার ঢুকিয়েছিল। আপনারা বলেছিলেন এসে 7 দিনের মধ্যে আপনারা ব্যবস্থা করে নেবেন। আজকে 12 দিন হয়ে গেছে, 12 দিনের মধ্যে আপনারা এক চুল ব্যবস্থা করেনি। 2-10 জনকে ছাড়ছেন, এখানে 10 জন, ওখানে 20 জন, ধরেছেন তো 10,000-এর ওপরে, 10-15 হাজারের ওপরে। সেখানে যদি 10টাকে ছাড়েন তাহলে শতাংশ হিসেবে কোথায় আসে? এই নিয়ে ব্যাপক তোপ হয়েছে গতকালকে। এই তোপ হওয়ার পর এখন বিএনপির কিন্তু একটু টনক নড়বে, অন্তত বিচার বিভাগে একটুখানি টনক নড়বে। এবং যদি মানে পরিকল্পনাটা কি, পরিকল্পনা তাদেরকে ছাড়া হবে না ছাড়া হবে, সেটা যদি লিখিত ফরম্যাটে সন্তোষজনক উত্তর হিসেবে ভারতের কাছে না পৌঁছায়, তাহলে কিন্তু এই সরকারের কপালে কিন্তু দুঃখ আছে। কারণ এটা শর্ত নাম্বার 2 ছিল। শর্ত নাম্বার 1 ছিল যে এই যে ট্রাইব্যুনালে শেখ হাসিনার যে সমস্ত বিচার কার্য হয়েছে, তাকে তার প্রতি যে আইনি ওই কি বলে বেআইনি আপনার ফাঁসির আদেশ হয়েছে, শাস্তির ব্যবস্থা হয়েছে, হ্যাঁ, সেই সমস্ত ওইটাকে আগে ব্যবস্থা করতে হবে, মামলাটা তুলতে হবে। 2 নম্বরে ছিল আওয়ামী লীগ কর্মীদের ছেড়ে দেওয়ার ব্যাপারটা। দুটোর কোনোটাই কিন্তু এখনো পর্যন্ত কাজ এগোয়নি। কি হয়েছে না, তাজুলকে শুধুমাত্র সরিয়ে দেওয়া হয়েছে, তাকে এখনো অ্যারেস্টও করা হয়নি।
তার মানে ভারতের কাছে কি বার্তা যাচ্ছে? যে ভারতের মাথায় হাত বুলিয়ে কাজ সারা? ভারত কিন্তু সেই দেশ নয় যে ভারতকে মাথার উপরে হাত বুলিয়ে আমি কোনো রকমে আমি সে কাজ সেরে দিলাম, সেরকম নয়। ইমিডিয়েটলি তাকে বাংলাদেশের সরকারকে লিখে দিতে হবে যে এত দিনের, সেটা 1 মাস হতে পারে, 2 মাস হতে পারে, এত দিনের মধ্যে সমস্ত অবৈধ যারা জেলে রয়েছে, আটকে রাখা হয়েছে এগুলো সরকারের আমলে, তাদের প্রত্যেককে জামিনে মুক্ত করতে হবে এবং তাদের দ্বিতীয়বার কোনো মামলায় অ্যারেস্ট করা যাবে না। যদি দোষ করে সেটা আলাদা কথা, কোথাও কোনো ক্রাইম করলো, তাদের ধরা পড়লো, সেটা আলাদা কথা, কিন্তু মিছিল করছে আপনারা ধরে নিয়ে পুড়িয়ে দিলেন। 12 দিন সময় চলে গেল, তাও আপনারা এখনো কিছু করতে পারলেন না। যদি এইগুলো না হয় আর তাজুলের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, আর শেখ হাসিনার বিরুদ্ধে যে করা মামলাগুলো সেইগুলো যদি তোলার ব্যবস্থা যদি না হয় এবং লিখিত ফরম্যাটে যদি না নিয়ে আসেন, তাহলে ভারতবর্ষ কিন্তু এটাকে খুব একটা ভালো চোখে দেখবে না। সেই বার্তা কিন্তু তার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এইবার খলিলুর রহমানের কাছে হয়ে গেছে একটা বড় কাজ, যে আইন বিভাগের সঙ্গে বসে এখন সমস্ত মামলাপত্র ঘেটে যা আছে না আছে এনে একটা হিসেব করে ভারতবর্ষের কাছে দাখিল করা এবং টাইম ফ্রেম ঠিক করে দেওয়া যে এই সময়ের মধ্যে আমরা এই সমস্ত মামলা তুলে নিয়ে এদেরকে রিলিজ করে দেবো। যদি না হয় তাহলে পরে ভারতবর্ষ তার কাজ করবে। সুতরাং বুঝতেই পারছেন, আওয়ামী লীগ কর্মীদের নিয়ে ভারতবর্ষ যে ভাবছিল, এর মধ্যে হিন্দুরাও রয়েছে, নির্যাতিত হিন্দুরাও রয়েছে। তারা যারা মামলা করতে গেছিল তাদের মামলা নেওয়া হয়নি। যারা নির্যাতনে যারা খুন হয়েছেন, যাদেরকে ফাঁসিতে লটকে দেওয়া হয়েছে, পুকুরে চুবিয়ে মারা হয়েছে, সেই সমস্ত দোষীদেরও খুঁজে খুঁজে বার করতে হবে এবং সময় লাগুক, কিন্তু করতে হবে। এইটা কিন্তু নিশ্চিত করতে হবে বাংলাদেশ সরকারকে, তবেই বাংলাদেশ সরকারের কিন্তু বাকি কাজগুলো হবে। এই গঙ্গা জলবন্টন চুক্তি ফুক্তি এই যেগুলো রয়েছে না, সেগুলো কিন্তু পরে হবে। আগে এই কাজগুলো করতে হবে, তারপর ওই সমস্ত কাজ হবে। এই খাদ্যপণ্য সরবরাহ স্বাভাবিক করা, কারেন্ট দেওয়া স্বাভাবিক করা, এই সমস্ত বললেই হবে না। আগে ভারতবর্ষে যে সমস্ত চুক্তি এগুলো ছিল, চুক্তি হয়েছিল ভারতবর্ষের সঙ্গে, সেই চুক্তিগুলো বাস্তবায়ন করতে হবে, আদারওয়াইজ কিচ্ছু হবে না। ডেডলাইন দিয়ে দেওয়া হবে যে এইটাই ডেডলাইনের মধ্যে আপনাকে করতে হবে। সুতরাং সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আশ্বস্ত থাকুন যে আওয়ামী লীগের কর্মীরা খুব শীঘ্রই ছাড়া পেয়ে যাবেন। সবাই ধন্যবাদ।